হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইভিএস এর খুবই গুরুত্বপূর্ণ টপ 30 কোশ্চেন। তো এগুলো কিন্তু সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনলাইনে যে পরীক্ষাটা হয়েছিল সিটেট। অনলাইনে সিটেটে যে 2020 সালে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা পুরনো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, কারণ তোমাদের লাইক এবং শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেশন এনে দেয়। ওকে, চলো তাহলে প্রত্যেকে আনসার করবে, প্রত্যেকে। ওকে, চলো দেখো তাহলে প্রথম কোশ্চেনে দেখো, প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ডাজ সি স্ট্যান্ড ফর ITCZ। এই যে এখানে একটা মানে টার্ম দেখতে পাচ্ছ ITCZ, এর পুরো নাম কি? মানে আমরা তো পুরো নাম জানবো, কিন্তু এই প্রশ্নে জিজ্ঞেস করেছে এই সি এর মানেটা কি, বোঝা গেল? তাহলে প্রশ্নে জিজ্ঞেস করেছে ITCZ এর সি এর ফুল ফর্মটা কি আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো, কনভারজেন্স, কনভেকশন, কনস্ট্যান্ট এবং সার্কুলেশন। কী হবে আনসার বলে ফেলো প্রত্যেকে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ, কনভারজেন্স। বোঝা গেল? তাহলে এখানে সঠিক আনসার হবে কি? কনভারজেন্স। দেখো কনভারজেন্স আছে, কনভারজেন্ট নয় কিন্তু। বানানটা ভালো করে দেখে রাখো, কারণ পরীক্ষায় বানান দিয়েও পরীক্ষা প্রশ্ন আসবে। দেখো এবার আমরা একটু ডিটেলসে পড়ে নিই। বলা হয়েছে দ্য ইন্টারন্যাশনাল কনভারজেন্স জোন, যেটাকে বলা ITCZ, ইজ দ্য জোন দ্যাট কভার দ্য আর্থ নিয়ার দ্য ইকুয়েটার। যদি আমরা এটা পৃথিবী দেখি, এই পৃথিবীর মিডিল দিয়ে কি গেছে? আমরা প্রত্যেকে জানি এর মিডিল দিয়ে গেছে বিষুবরেখা বা নিরক্ষরেখা। তার নিরক্ষরেখার প্রায় 5 থেকে 10 ডিগ্রি মানে উত্তর দিকে, আর নিরক্ষরেখার ঠিক 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ দিকে। এই অঞ্চলটাতে কি হচ্ছে, এই যে উত্তর দিক থেকে বাণিজ্যিক বায়ু এবং দক্ষিণ দিক থেকে বাণিজ্যিক বায়ু কিন্তু এসে এখানে এসে জমা হচ্ছে, যার ফলে কি হয়, এখানকার বায়ু প্রবাহ একদম বন্ধ হয়ে যায়, এবং বায়ু এখানে স্থির থাকে, অর্থাৎ শান্ত থাকে। তাই এটাকে কি বলা হয়? ITCZকে কি বলা হয়? শান্ত বলয় বলা হয়। মনে রেখো কি বলা হয়? এটা কিন্তু শান্ত বলা হয় শান্ত বলয় বলা হয়ে থাকে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন ISO সার্টিফিকেশন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত? তাহলে কি বলছে, নিচের কোনটি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত? 1400 বলছে কি দেখো, 14001, 27001, 9001 আর 22000। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? 14001। ঠিক আছে, এটা মনে রেখো, এটা আমাদের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। 14001 এই মানে ডিজিটটা কিন্তু ভালো করে মনে রেখো। দেখো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। দ্য ISO 9000 মানে 9000 ফ্যামিলি অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে কি বলছে, এই 9000 কার সঙ্গে যুক্ত? এই 9000 যুক্ত রয়েছে কার সঙ্গে? ফ্যামিলি অফ কোয়ালিটির সঙ্গে। কার সঙ্গে যুক্ত আছে? ফ্যামিলি অফ কোয়ালিটির সঙ্গে যুক্ত আছে 9000। ইজ এ সেট অফ স্পেসিফিকেশন দ্যাট হেল্প কোম্পানিজ ইনশিওর দ্যাট দে মিট দ্য নিডস অফ কনজিউমার অ্যান্ড দেয়ার স্টেক হোল্ডার্স উইথ দ্য প্রোডাক্ট। এত কিছু জানার প্রয়োজন নেই, জাস্ট তোমাদেরকে যেটুকু বলছি সেটুকু মনে রাখো বা খাতায় লিখে রাখো যে ISO 9000 কিসের সঙ্গে যুক্ত? ফ্যামিলি অফ কোয়ালিটি। কিসের সঙ্গে যুক্ত? ফ্যামিলি অফ কোয়ালিটির সঙ্গে যুক্ত। তারপর চলে আসো, দেখো তারপরে বলছে ISO 27001। তাহলে ISO 27001 কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে প্রোটেকশন অফ ইনফরমেশন। তাহলে তথ্য সংরক্ষণ বা প্রোটেকশন অফ ইনফরমেশনের সঙ্গে যুক্ত কোনটা? সেটা হচ্ছে 27001। এটা কিন্তু মনে রেখো। তারপর চলে আসি কি, দেখো 22000। ISO 22000 কিসের সঙ্গে যুক্ত? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ফুড সেফটি। তাহলে ISO 22000 কিসের সঙ্গে যুক্ত? ফুড সেফটির সঙ্গে যুক্ত। মাথায় রেখো, ফুড সেফটির সঙ্গে যুক্ত কোনটা? ISO 22000। এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো কিন্তু মনে রেখো, কারণ এগুলো সবই কিন্তু
20 সালে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে প্রশ্ন। তো এই প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। চলো 3 নাম্বার দেখো। 3 নম্বর কোশ্চেন বলছে বাণিজ্যিকভাবে শাকসবজি ফুল ও ফলের চাষকে কী বলা হয়। দেখো এই প্রশ্নটা পরীক্ষা এসেছিলো তোমাদের 2022 সালে। 2022 সালে টেট পরীক্ষা এসেছিলো এই প্রশ্নটা তোমাদের এসছে। সিটেটের কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। বলছে বাণিজ্যিকভাবে শাকসবজি ফুলের চাষকে কী বলা হয়। হর্টিকালচার, অ্যাগ্রিকালচার, পিসিকালচার আর ভার্মিকালচার। তাহলে এখানে সঠিক আনসার কী হবে আমাদের, সঠিক আনসার হবে আমাদের হর্টিকালচার। অপশান নাম্বার এ হবে কারেক্ট আনসার, হর্টিকালচার। তাহলে ফল মূল শাক সবজি এর চাষাবাদকে কি বলা হয়, হর্টিকালচার বলা হয়। মনে থাকবে হর্টিকালচার। দেখো এখানে বলছে আরবোরিকালচারটা কি, বলছে আরবোরিকালচারটা হচ্ছে দ্য কাল্টিভেশন অফ ট্রি অ্যান্ড সার্ভ, মানে উদ্ভিদ এবং গুল্ম, সার্ভ মানে গুল্ম, উদ্ভিদ এবং গুল্মর চাষ, বেসিক্যালি অর্নামেন্টাল পারপস, বিভিন্ন দেখবে মানে আলংকারিক হিসাবে অলংকার তৈরি করার জন্য, ঠিক আছে, গাছের অলংকার, ফুলের অলংকার, যেমন দেখবে দেবদারুর গাছ, ঠিক আছে, দেবদারু গাছ হয় না সেই গাছ। আবার দেখবে বিভিন্ন ফুল রয়েছে তোমার বাড়ির যে গেট বাহার করতে হয়, তাহলে এই সমস্ত এগুলো কি অলংকার হিসেবে ব্যবহার করা হয়। এইগুলোর চাষকে কি বলা হয়, আরবোরিকালচার বলা হয়, মনে রেখো। তারপর চলে আসো পিসিকালচার। দেখো পিসিকালচার কাকে বলা হয়, মাছের চাষকে বলা হয় পিসিকালচার। ভার্মিকালচার বলা হয় কেঁচোর চাষকে, মনে থাকবে। চলো 4 নাম্বার দেখো, উদ্ভিদ সবুজ হয় কোন রঙের কারণে। তাহলে উদ্ভিদকে আমরা সবুজ দেখি কিসের জন্য, ক্যারোটিনয়েড। তাহলে দেখো অপশান এ বলছে ক্যারোটিনয়েড, লাইকোপেন, অ্যান্থোসায়ানিন আর ক্লোরোফিল 2। তাহলে এখানে কি হবে, তাহলে উদ্ভিদের পাতা সবুজ রং হয় তার মেন কারণটা কি, সেটা হচ্ছে অপশান নাম্বার 4 ক্লোরোফিল, মনে থাকবে অপশান নাম্বার 4। দেখো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য আমি দিয়েছি, যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো ভালো করে মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এবং যেটা আমরা অপশানে পেয়েছিলাম ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড পাওয়া যায় কোথায়, দেখো দিস আর ইয়েলো, এটা দেখতে কেমন, এটা হলুদ কালার, অরেঞ্জ মানে কমলা কালার এবং লাল কালার হয়ে থাকে। কি বললাম, এই ক্যারোটিনয়েড কিসের কালার দেয়, এই ক্যারোটিনয়েড হলুদ কালার, কমলা কালার এবং লাল কালার দেয়, বোঝা গেল, কালার কিন্তু প্রোভাইড করে। যেমন হচ্ছে কি অটম লিভস, ঠিক আছে, অটম লিভস বিভিন্ন পাতাতে দেখবে এরকম হয়। তারপর গাজরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারোটিনয়েড থাকে, গাজরটা কীরকম দেখতে, খয়েরি কালার হয় না, লালচে কালার, এই ক্যারোটিনয়েডের জন্য। তারপর দেখো বলছে দেখো এখানে আমরা দেখতে পাবো লাইকোপেন, লাইকোপেনটা দেখো কি বলছে, এই লাইকোপেনটা দেখতে কিন্তু পিঙ্ক কালার মানে গোলাপি, ঠিক আছে, এবং রেড কালারও হয়ে থাকে। আর এটা পাওয়া যায় যেমন টমেটো, ওয়াটারমেলন, যেমন আমরা তরমুজ খাই, তরমুজ দেখতে কেমন বলো তো, ভেতরটা লাল, তাহলে তরমুজের লাল রঙের জন্য দায়ী কে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে আনসার করবে কি লাইকোপেন, মনে থাকবে। এছাড়াও টমেটো দেখতে, পাকা টমেটো লাল হয়ে যায় কেন, সেটা লাইকোপেনের জন্য, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর চলে আসো অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিনটা কীরকম দেখতে, দেখো এটা হচ্ছে ব্লু কালারের দেখতে, বা ভায়োলেট মানে বেগুনি কালার। তোমরা ইংরেজি যারা বুঝতে পারছো না ক্লাসটা শুনে শুনে খাতা কিন্তু লিখে রাখবে। বলছে অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন কীরকম দেখতে, ব্লু মানে নীল কালার মানে হয়ে থাকে, এছাড়াও কি ভায়োলেট মানে বেগুনি কালার হয়ে থাকে, ঠিক আছে। এইখানে দেখো ব্ল্যাকবেরি কিসে দেখা যায়, ব্ল্যাকবেরিতে দেখা যায় এবং প্লামে দেখা যায়। এই ফলের নামগুলো একটু মনে রেখো, ব্ল্যাকবেরি এবং প্লাম। এবার যেটা ইম্পর্টেন্ট আরও একটা তথ্য দিয়ে দিই, যে বলছে আমাদের যে প্লাস্টিড হচ্ছে 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তাহলে এখানে বলছে ক্লোরোপ্লাস্টের জন্য হচ্ছে গ্রিন কালার, সবুজ হয়ে থাকে। আর ক্রোমোপ্লাস্ট যে কালারফুল, মানে সবুজ বাদে যে কালার হয় লাল, হলুদ, গোলাপি, বিভিন্ন দেখবে পাতাবাহারের গাছগুলো বিভিন্ন কালারের হয় না, এই ক্রোমোপ্লাস্টের জন্য। আর লিউকোপ্লাস্ট মেনলি হচ্ছে সাদা, যেমন মূলো, তোমরা মূলো দেখেছো না, মূলোর যে মানে মূলোটা দেখতে সাদা হয় কিসের জন্য, সেটা যে লিউকোপ্লাস্টের জন্য, মনে থাকবে। চলো 5 নম্বর কোশ্চেন বলছে গ্রিনহাউস গ্যাস যা বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে থাকে। তাহলে আমাদের বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটি বেশি থাকে, বলছে প্রোপেন, ইথেন,
কার্বন ডাইঅক্সাইড মিথেন। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 কার্বন ডাইঅক্সাইড। কিন্তু একটা কথা বলে রাখি, যদি এখানে পরীক্ষা অপশন থাকতো যে H2O, কি বললাম, H2O যদি অপশানে থাকতো অবশ্যই H2O আনসার হতো, কারণ হচ্ছে জলীয় বাষ্প কিন্তু সব থেকে বেশি থাকে। তাহলে বায়ুমণ্ডলের সব থেকে যে গ্রিন হাউস গ্যাসটির পরিমাণ বেশি সেটার নাম হচ্ছে জলীয় বাষ্প, কিন্তু অপশানে দেখো জলীয় বাষ্প বা H2O অপশানে নাই, তাই এখানে সঠিক আনসার হলো কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড 2 নম্বর পজিশনে রয়েছে। 6 নম্বর দেখো, 6 নম্বর বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে কোনটি সঠিক? উৎপাদক বিয়োজক খাদক, বিয়োজক খাদক উৎপাদক, উৎপাদক খাদক বিয়োজক, খাদক উৎপাদক বিয়োজক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4 খাদক উৎপাদক এবং বিয়োজক। তাহলে এখানে সঠিক আনসার কী পেলাম? খাদক উৎপাদক এবং বিয়োজক। ক্লিয়ার? 7 নম্বর দেখো, বলছে আর্ট অফ কাল্টিভেশন অফ দ্য ফরেস্ট্রি, মানে উদ্ভিদের যে চাষাবাদ মানে বনসৃজন, যেটাকে আমরা বলি বনসৃজন বা উদ্ভিদ রোপণ বা উদ্ভিদ বা বন জঙ্গলের যে কাল্টিভেশন চাষ, সেটাকে আমরা কি বলবো? সিলভিকালচার, সেরিকালচার, ভিনিকালচার, হর্টিকালচার। দেখতে পাচ্ছ এখান থেকে পরীক্ষা প্রশ্ন বারবার আসছে, এটাও কিন্তু 2020 সালের প্রশ্ন, মনে থাকবে। তাহলে ফরেস্টের চাষকে আমরা কি বলবো? সিলভিকালচার। অপশন নাম্বার এ হচ্ছে সিলভিকালচার। দেখো সেরিকালচার, সেরিকালচার বলা হয় রেশম কীটের চাষকে বলা হয় সেরিকালচার। হর্টিকালচার বলা হয় ফুল ফল শাকসবজির চাষ। ভিনিকালচার বলা হয় আঙুর ফলের চাষ। আর পিসিকালচার বলা হয় মাছের চাষকে। তারপর দেখো এপিকালচার বলা হয় মৌমাছির চাষকে। ভার্মিকালচার বলা হয় কেঁচোর চাষকে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট 8 নম্বর দেখো, একটি জীব তার জীবন দশায় অনেক ছোট ছোট প্রাণীকে গ্রাস করে তাকে কি বলা হয়? তাহলে একটা প্রাণী যখন অন্যান্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে তাকে কি বলা হয়? পরজীবী, পরজীবী, মৃতজীবী এবং শিকারী। তাহলে সেটাকে আমরা কি বলবো? শিকারী বলবো। কি বলবো? অপশন নাম্বার 4 শিকারী। 9 নম্বর কোশ্চেন, একটি খাদ্য শৃঙ্খলে কত শতাংশ শক্তি একটি ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে স্থানান্তরিত হয়? বলছে 10%, 20%, 30%, 40%। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ 10% বা 10% সূত্র। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে 10%-এর সূত্র কে দিয়েছিলেন, 10%-এর সূত্র কে দিয়েছিলেন অবশ্যই তোমরা জানিয়ে দাও। চলো 10 নম্বর কোশ্চেন দেখো, বলছে ফ্লাই অ্যাশ হলো পরিবেশগত দূষণকারী যার দ্বারা উৎপন্ন হয়। তাহলে ফ্লাই অ্যাশ হলো পরিবেশগত দূষণকারী যার দ্বারা উৎপন্ন হয় সার শিল্প থেকে, সিমেন্ট শিল্প, তাপবিদ্যুৎ শিল্প, ময়দা শিল্প। তাহলে ফ্লাই অ্যাশ পাওয়া যায় কোথায়? ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্র। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2000 সালে অনুসারে রাতের সময় মানে সাইলেন্ট জোন বা নীরবতা অঞ্চলে নিচের কোনটি শব্দর সীমা? 50 ডেসিবেল, 40 ডেসিবেল, 70 ডেসিবেল, 30 ডেসিবেল। তাহলে যেখানে জোন অফ সাইলেন্ট, রাত্রিবেলায় সাইলেন্ট জোন কত থাকবে? 40 ডেসিবেল। অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক আনসার 40 ডেসিবেল। দেখো এখানে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দিনের বেলায় থাকবে 75, রাত্রিবেলায় 70। কমার্শিয়াল এলাকায় থাকবে 65 আর নাইটে থাকবে কত? 55। আর রেসিডেন্টিয়াল অর্থাৎ যেখানে মানুষজন বসবাস করে সেখানে রাত্রিবেলায় দিনের বেলায় 55, রাত্রিবেলায় 45। আর যেটা সাইলেন্ট জোন, সাইলেন্ট জোন মানে হসপিটাল, ঠিক আছে, সেটা কি থাকছে? দিনের বেলায় 50, রাত্রিবেলায় 40। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে।
টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো 12 নম্বর কোশ্চেন। নিচের কোনটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান? অজৈব উপাদান মানে কি? অ্যাবায়োটিক। ঠিক আছে, অ্যাবায়োটিক। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই বাস্তুতন্ত্রে অজৈব মানে অ্যাবায়োটিক, মানে যার জীবন নেই। অজৈব মানে যার জীবন নেই। খনিজ পদার্থ, আর্দ্রতা, জল, ব্যাকটেরিয়া। কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে তাহলে বায়োটিক। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে আমরা বলবো কি? বায়োটিক বা জৈব উপাদান। অপশান 4 কারেক্ট। 13 নম্বর কোশ্চেন দেখো, রামগঙ্গা নদী কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তাহলে রামগঙ্গা নদী কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? জিম করবেট, রণথাম্বর, পেরিয়ার, কাজিরঙ্গা। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, জিম করবেট। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক দেখা যায় আসামে, দেখা যায় পেরিয়ার দেখা যায় কোথায়? কেরালে পেরিয়ার, রাজস্থানে রণথম্বর দেখা যায়। আর অপশান নাম্বার এ হচ্ছে জিম করবেট। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায় দেখে নাও। 1936 সালে জিম করবেট ন্যাশনাল পার্কটি তৈরি করা হয়। এই জাতীয় উদ্যানটি ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান, যার আগে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। এটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। এটি বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এটি ভারতের প্রথম টাইগার প্রজেক্ট। ভারতের প্রথম টাইগার প্রজেক্ট শুরু হয়েছিল 1953 সালে। অনেক ইনফরমেশন দিয়ে দিলাম, ভালো করে মনে রাখবে। 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে, গ্রুপ কাজের মাধ্যমে ইভিএস মানে গ্রুপ কাজ মানে গ্রুপ অ্যাক্টিভিটি, বুঝতে পেরেছো? গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে ইভিএস শেখানোর জন্য নিযুক্ত শিশুদের সামাজিক ব্যক্তিগত গুণাবলী মূল্যায়নের জন্য নিম্নলিখিত সরঞ্জামগুলির মধ্যে কোনটি উপযুক্ত হবে? বলছে অ্যাসাইনমেন্ট, রেটিং স্কেল, কাগজ পেন্সিল পরীক্ষা এবং মৌখিক প্রশ্ন। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান নাম্বার 2, রেটিং স্কেল। দেখো বারবার বলছি, শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে কিন্তু পরীক্ষা আনসার করতে পারবে না। প্রত্যেকটা জিনিস, অ্যাসেসমেন্ট, রেটিং স্কেল, কাগজ পেন্সিল পরীক্ষা, মৌখিক প্রশ্ন, প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অবশ্যই তোমাদেরকে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে হবে, কারণ থিওরি ক্লাস, টপিক ওয়াইজ থিওরি ক্লাসগুলো কিন্তু আমরা ব্যাচেই করে থাকি। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু জানতে পারবে সমস্ত ডিটেলস। চলো নেক্সট কোশ্চেন 15 নাম্বার। 15 নম্বর কোশ্চেন বলছে, ইভিএস এর জ্ঞান গঠনে নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ? তাহলে ইভিএস এর জ্ঞান তৈরি করতে নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, শিক্ষকের জ্ঞানের সাথে শিশুর জ্ঞানের সম্পর্ক, ক্লাসরুমের 4 দেওয়ালের বাইরে ইভিএস শেখা, স্কুলের জ্ঞানের সাথে শিশুর স্থানীয় জ্ঞান সম্পর্ক করা। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে ইভিএস এর জ্ঞান গঠন করবো কী করে? শিক্ষার্থীর অবশ্যই অংশগ্রহণ দরকার। শিক্ষকের জ্ঞানের সাথে শিশুর জ্ঞানের সম্পর্ক প্রয়োজন নেই। বলছে ক্লাসরুমের 4 দেওয়ালের বাইরে ইভিএস শেখাতে হবে, শুধুমাত্র 4 দেওয়ালের ভেতরে শিক্ষা দিলে হবে না। স্কুলের জ্ঞানের সঙ্গে শিশুর যে স্থানীয় যে পরিবেশ রয়েছে তার জ্ঞানকে সম্পর্ক করা। তাহলে এখানে সঠিক আনসার হবে এ সি ডি। এ সি ডি কোথায় রয়েছে দেখো? অপশন নাম্বার 4, এ সি ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, কবিতা এবং গল্প ইভিএস এর বিষয়গুলি বোঝাতে কার্যকর। মানে কবিতা এবং গল্প যদি আমাদের ইভিএস বই থাকে, সেগুলো বাচ্চারা খুবই দ্রুত বুঝতে পারে। এর কারণটা কি? এর কারণ কবিতা গল্প কি হতে পারে? বলছে শিশুর পরিস্থিতি সমৃদ্ধ চিত্রায়ন হতে পারে। অপশান নাম্বার বি বলছে এটি প্রাসঙ্গিক শিক্ষার পরিবেশ প্রদান করতে পারে। অপশান নাম্বার সি বিভিন্ন বিমূর্ত ধারণা কার্যকরণভাবে ব্যাখ্যা করতে পারে। অপশান নাম্বার ডি প্রকৃতির সৃজনশীলতা এবং নান্দনিক বোধ জাগ্রত করতে পারে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট, এ বি এবং ডি। তাহলে সঠিক আনসার কি? এ বি ডি। তাহলে শিশুর পরিস্থিতির সমৃদ্ধি চিত্রায়ন করতে পারে,
তারপরে বলছে শিশুর প্রাসঙ্গিক পরীক্ষায় পরিবেশ প্রদান করতে পারে, আর প্রকৃতি সৃজনশীলতা নান্দনিকের বিকাশ ঘটতে পারে। এখানে বিমূর্ত ধারণার কথা কিন্তু হবে না। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 17 নম্বর কোশ্চেন দেখো। 17 নম্বর কোশ্চেন বলছে প্রাথমিক স্তরে ইভিএস কমিউনিটি হলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়ক উপকরণ। তাহলে প্রাথমিক স্তর ইভিএসে কমিউনিটি হলো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়ক উপকরণ, কারণ এটি একটি খুব সস্তা সম্পদ, এটি একটি সহজলভ্য সম্পদ, এটি জ্ঞানী এবং বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত, আর এটি বাস্তব পরিবেশ শেখার সুযোগ প্রদান করে। তাহলে কী হবে অ্যান্সার বলে ফেলো। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে ইভিএসের ক্ষেত্রে কমিউনিটিটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি খুবই সস্তা, এটি সহজলভ্য, এটি জ্ঞান এবং ব্যক্তি বিষয়ে গঠিত, আর এটি বাস্তব পরিবেশে শেখার সুযোগ করে দেয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4, এটি বাস্তব পরিবেশে শিক্ষার্থীদের শিখতে সুযোগ করে দেয়। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে যে একজন শিক্ষক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের থিম হিসাবে গাছপালা নিয়েছিলেন। তিনি নিম্নলিখিত শেখার সুযোগ প্রদান করছেন: দলবদ্ধভাবে পাতা সংগ্রহ করা, পাতার আকৃতি, আকার এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা, হারবেরিয়াম তৈরি করা। তাহলে এখানে দেখো এই প্রশ্নটা মিস্টেক আছে, ঠিক আছে? এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, কারণ এই প্রশ্নটা একটু ভুল আছে, ওকে? কারণ এখানে আরও অপশান হতো, সেই অপশানগুলো হয়তো কোনোভাবে আমার ডিলিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে অপশানটা অ্যাড করে দিয়ে তারপর আনসারটা আমি দাগিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট 19 নাম্বার দেখো। 19 নম্বর কোশ্চেন বলছে এই ধরনের ক্রিয়াকলাপের জন্য শিক্ষকের সবথেকে বেশি কি উৎসাহিত করা উচিত নয়। বলছে এই ধরনের ক্রিয়াকলাপের জন্য শিক্ষকের সবথেকে বেশি কি উৎসাহিত করা উচিত নয়। বলছে যতটা সম্ভব পাতার নাম ঠিক আছে, প্রশ্নটা ঠিকই আছে, কারণ এখানে 19 হয়ে গেছে বলে আমি একটু বুঝতে ভুল করেছিলাম, ঠিক আছে? ওটা একটাই প্রশ্ন, দেখে নাও ভালো করে, প্রশ্ন দেখো, এটা একটাই প্রশ্ন। বলছে একজন শিক্ষক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের থিম হিসাবে গাছপালা নিয়েছিলেন। তিনি নিম্নলিখিত শেখার সুযোগ প্রদান করছেন। তাহলে কি বলছে, দলবদ্ধভাবে পাতা সংগ্রহ করা, পাতার আকৃতি, আকার ও অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা, হারবেরিয়াম তৈরি করা। হারবেরিয়াম মানে কি? মিউজিয়াম, উদ্ভিদের মিউজিয়াম তৈরি করা। তাহলে এখানে দেখো বলছে, ঠিক আছে, এখানে বলছে এই ধরনের ক্রিয়াকলাপের জন্য শিক্ষকের সবথেকে বেশি কোনটি উৎসাহিত করা উচিত নয়। যতটা সম্ভব পাতার নাম মুখস্থ করার জন্য শিশুদের উদ্যোগ নেওয়া। দেখো মুখস্থ করার উপরে কখনো ফোকাস করতে বলা হয়নি। শিশুদের কাজের বিশদ বিবরণ দেওয়া অবশ্যই ঠিক। ক্রিয়াকলাপের সাথে শিশুদেরকে ক্রমাগত ব্যস্ততা রাখা, এটাও কারেক্ট। আর অপশান 4 বলছে একে অপরের সাথে শিশুদের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ ও সহযোগিতা করা, এটাও কারেক্ট। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান নাম্বার এ। তাহলে যতটা সম্ভব পাতার নাম মুখস্থ করা, শিক্ষার্থীদেরকে তুমি কখনোই মুখস্থ করতে বলবে না। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, 20 নম্বর কোশ্চেন দেখো। 20 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য স্টেপস ইনভলভ ইন দ্য প্ল্যানিং টিচিং লার্নিং। তাহলে কি বলছে, ইভিএস লার্নিং বা ইভিএস শিক্ষার ক্ষেত্রে যে আমরা প্ল্যানিং করি, ইভিএস শিক্ষার ক্ষেত্রে যে প্ল্যানিং করি, সে প্ল্যানিংয়ের কোনটি পড়ে না। তাহলে ইভিএস শিক্ষার ক্ষেত্রে যে প্ল্যানিং করি, নিচের কোনটি প্ল্যানিংয়ের মধ্যে পড়ে না।
অপশনগুলো দেখো, বলছে রিফ্লেক্টিং অন ইউর লেসন প্ল্যান, সে লেসন প্ল্যান যেটা তুমি তৈরি করতো তার উপরে প্রতিক্রিয়া দেখানো। অপশন নাম্বার 2 বলছে প্ল্যান টু চেক ফর দ্য লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে সেটা বা শিখতে পেরেছে সেটাকে চেক করা, অবশ্যই এটা কারেক্ট। 3 নাম্বার বলছে ক্রিয়েটিং এ রিয়েলিস্টিক টাইমলাইন, শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যেটা যেন তাদের কাছে বাস্তব মনে হয়, এটাও কারেক্ট। অপশন নাম্বার 4 বলছে প্রিপেয়ারিং রেজাল্ট অফ দ্য অ্যাসেসমেন্ট, তাহলে আমরা লেসন প্ল্যান কি শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করার জন্য করি? কখনোই না। আমরা কখনোই টিচিংয়ের যে প্ল্যানিং করি সে প্ল্যানিং করার মাধ্যমে কিন্তু আমরা কখনোই রেজাল্ট তৈরি করি না। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। কারণ রেজাল্ট তৈরি করি কিসের মাধ্যমে? আমরা মূল্যায়ন বা ইভালুয়েশনের মাধ্যমে। কিসের মাধ্যমে তৈরি করি? ইভালুয়েশনের মাধ্যমে তৈরি করি। 21 নম্বর দেখো, নিম্নলিখিত পাঠক্রমিক পদ্ধতির কোনটিতে শিক্ষার্থীর সর্বাধিক স্বায়ত্তশাসন উপভোগ করে? মানে শিক্ষার্থীর প্রায়োরিটি সব থেকে বেশি কোথায়? বিষয়কেন্দ্রিক পদ্ধতি, বলছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, কার্যকলাপ কেন্দ্রিক মানে অ্যাক্টিভিটি বেস লার্নিং, আর কেন্দ্রীভূত পদ্ধতি মানে সেন্টার বেস লার্নিং। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার 3 অ্যাক্টিভিটি বেস লার্নিং। তাহলে অ্যাক্টিভিটি বেস লার্নিংয়ে শিক্ষার্থীরা কিন্তু সব থেকে বেশি উপযোগী হয়। 22 নম্বর দেখো, 22 নম্বর কোশ্চেন বলছে দ্য মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু এঙ্গেজ লার্নার্স ইন ইভিএস, নিচের কোনটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে সব থেকে বেশি ইভিএস শিক্ষা এঙ্গেজ করে রাখা হয়, ব্যস্ত রাখা হয়? বলছে রিডিং এ টেক্সট বুক পড়ার মাধ্যমে, এক্সপ্লেনেশন বাই দ্য টিচার, শিক্ষকের আলোচনার মাধ্যমে, ক্লাসরুম ডেমনস্ট্রেশনের মাধ্যমে, আর ন্যারেটিভ মানে কি? বর্ণনা, গল্পের ছলে বর্ণনা করা, সেটাকে বলছে ন্যারেটিভ। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার 4 গল্প। কারণ শিশুরা কিন্তু গল্প শুনতে সব থেকে বেশি ভালোবাসে, তাই তাদেরকে ন্যারেট করতে হবে যে কোনো জিনিসকে। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। 23 নম্বর কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন বলছে ইভিএস সিলেবাসের বিষয়ে পরিবর্তে থিম প্রস্তুত করা হয়। তো এখন দেখো বর্তমানে ইভিএসের টপিকের পরিবর্তে থিম ব্যবহার করা হয়, ঠিক আছে, মূল থিম ব্যবহার করা হয়। তার কারণ কি? শিক্ষার্থীদের পরিবেশগত বোধগম্যতা বাড়াতে, শিক্ষার্থীদের স্থানীয় পরিবেশের সমস্যাগুলির সংযুক্ত এবং অন্তঃসম্পর্কিত বোঝার বিকাশের জন্য। অপশন নাম্বার 3 বিষয়ের তুলনায় থিম ভিত্তিক ইভিএস লেনদেন সহজ হয়। অপশন নাম্বার 4 ইভিএস অধ্যায় কমানোর জন্য, ইভিএসের যে টপিক রয়েছে সেটাকে কমানোর জন্য। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে আমরা যদি থিম বেস অ্যাক্টিভিটি করে থাকি তাহলে শিক্ষার্থীদের স্থানীয় পরিবেশের সঙ্গে তাদের যে পঠনীয় বিষয় সেটা কিন্তু একটা রিলেশন তৈরি করতে পারে, ঠিক আছে। তো অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ইভিএস পাঠ্যপুস্তক এবং শিক্ষক ছাড়া অন্য সম্পদ খোঁজার জন্য শিশুদের উৎসাহিত করা। তাহলে তুমি যখন শিক্ষার্থীদেরকে ইভিএস পড়াচ্ছ তখন যে শুধুমাত্র তাদেরকে যে পাঠ্য বইকে নির্দিষ্ট করে পড়াবে তেমনটা নয়, পাঠ্য বই ছাড়াও কিন্তু আরও অনেক কিছু নিয়ে তোমাকে পড়াতে হবে। তার কারণ কি? পাঠ্যপুস্তক এবং শিক্ষক ইভিএস অধ্যয়নের একমাত্র উৎস নয়। অপশান নাম্বার 2 বলছে এটি পিতামাতা এবং সম্প্রদায়ের অংশগ্রহণকে উন্নত করে, এটি শিক্ষকদের শিশুদের পটভূমি জানার সুযোগ প্রদান করে, এটি শিশুদের মনোদৈহিক দক্ষতা এবং নান্দনিক বিকাশ ঘটায়। তাহলে বলে ফেলো কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ বি সি হচ্ছে কারেক্ট। তাহলে ইভিএস পাঠ্যপুস্তক এবং শিক্ষক ছাড়া, তাহলে পাঠ্যপুস্তক এবং শিক্ষক ছাড়া অন্য সম্পদ বা অন্যান্য রিসোর্সকে কাজে লাগিয়ে শিক্ষকদেরকে পড়াতে হবে। তার কারণ হচ্ছে পাঠ্যপুস্তক এবং শিক্ষক ইভিএস অধ্যয়নের একমাত্র উৎস নয়, আর এটি পিতামাতা এবং মানে আমাদের যে কমিউনিটি রয়েছে সেখানে পার্টিসিপেট করতে সুযোগ প্রদান করে, আর এটি শিক্ষকদের শিশুদের পটভূমিকে জানার সুযোগ প্রদান করে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে আরও বেশি অপরচুনিটি প্রদান করে। যদি প্রশ্নগুলো ইংলিশে দেখো তাহলে কিন্তু আরও বেশি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো লাস্ট কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন। ভালো করে দেখো, ইংলিশে রয়েছে, ভালো করে আমি বুঝিয়ে দিই তাহলে পারবে। বলছে এ টিচার কন্ডাক্ট অ্যান এক্সপেরিমেন্ট অন হাউ ডাজ ফুড গেট স্পয়েল। তো একজন শিক্ষক কী করেছেন? একটা এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা করেছেন যে কিভাবে খাদ্য আমাদের নষ্ট হয়ে যায়।
দ্য টিচার মেক এ গ্রুপ লার্নার্স অ্যান্ড প্রোভাইডস দেম ম্যাটেরিয়াল রিলেটেড টু দ্য এক্সপেরিমেন্ট। তো শিক্ষক মহাশয় কী করছেন, একটি গ্রুপ তৈরি করছেন এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন ম্যাটেরিয়ালস প্রোভাইড করছেন। হোয়াই ডু টিচার ফর্ম এ গ্রুপ, তিনি এই কাজের জন্য কেন শিক্ষক মহাশয় গ্রুপ তৈরি করেছেন? অপশান দেখো, বলছে ইট প্রমোটে পিয়ার লার্নিং, এটি শিক্ষার্থীদেরকে পিয়ার লার্নিং মানে কি, মানে সহযোগী শিক্ষণে সহযোগিতা করে। ইট ইমপ্রুভ সোশ্যাল ইন্টারাকশান প্রোভাইড করে। গ্রুপ লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ ওয়ে অফ লার্নিং ইভিএস উইদাউট বার্ডেন, মানে গ্রুপ লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো রকম ভার না বহন করে, কোনো রকম প্রেসার না পেয়ে কিন্তু তারা শিক্ষা লাভ করতে পারে। অপশান নাম্বার ডি বলছে গ্রুপ লার্নিং ইজ অ্যান ইসেন্সিয়াল স্ট্র্যাটেজি টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। তাহলে এখানে সঠিক আনসার কী হবে বলে ফেলো, এখানে প্রত্যেকটাই কিন্তু সঠিক, কিন্তু সব থেকে যেহেতু দুটো আনসার তোমাকে বেছে নিতে হবে অপশান অনুযায়ী, তাই এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার বি। অপশান এ বি হচ্ছে কারেক্ট, কারণ যদি আমরা গ্রুপ অ্যাক্টিভিটি করি তাহলে শিক্ষার্থীর মধ্যে পিয়ার লার্নিংয়ের ইমপ্রুভ হবে, আর 2 নম্বর হচ্ছে তাদের মধ্যে ইন্টারাকশানটা বাড়বে, সোশ্যাল ইন্টারাকশান। তাই এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার 4, এ বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তো টোটাল এই ছিল 25টা প্রশ্ন, মোস্ট টপ 25 প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসার মতো। আর বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো এনসিইআরটি লেভেলের কোশ্চেন, সেগুলো আমাদের বোর্ডে পরীক্ষা আসবে না, তো সেগুলো বাদ দিয়েছি। এগুলো মোটামুটিভাবে আলোচনা করলাম, জাস্ট তোমরা রিভিশন করো, প্র্যাকটিস করো, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ এই ধরনের কঠিন টাইপের প্রশ্নগুলি কিন্তু তোমাদের বারবার পরীক্ষা আসছে। তো ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, আর যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। 9647300217। ওকে, তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।